এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শীর্ষ খবর সকল গণমাধ্যমে। নিঃসন্দেহে এটি খারাপ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিয়েও বেশ ভালো ফলাফল করেছেন। যদিও খবরের শিরোনামে বলা হয়েছে ফলাফলে পাশের হার এবার কিছুটা নিচের দিকে। সেই খবর নিয়ে তো আলাপ করবই, সাথে আছে আরো নানান পদের খবর ৭১ জার্নালে। সেই সব খবরের আলোচনায় আমি ফারজানা রূপা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন আলোচনা করি, উল্লেখযোগ্য খবর নিয়ে বিশ্লেষণ করি। জানিয়ে দিই সকালে আপনার হাতে যে পত্রিকা যায় তার শিরোনাম, সাথে থাকে অনলাইন নিউজ পোর্টালগুলো। চলুন সবার আগে দেখে নেব ৭১ জার্নালের সংবাদ শিরোনাম। স্কুল জীবনের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, নিম্নমুখী ফলের জন্য সহিংস পরিস্থিতিকে দুষছেন শিক্ষকেরা। মাধ্যমিকে পাশের হারে রাজশাহী এবং জিপিএ 5-এ ঢাকা এগিয়ে, এমসিকিউ বাতিলের চিন্তাভাবনা। সারা বিশ্বের সামরিক খরচের একটি অংশ দিয়েই সব মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব, মন্তব্য প্রধানমন্ত্রীর। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন খালেদা। বিএনপির পুনর্গঠনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নেতারা। আপনারা যারা দেখছেন ৭১ জার্নাল, তাদের সাথে আলোচনার জন্য আমাদের সাথে জার্নালের টেবিলে এরই মধ্যে যুক্ত হয়েছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং সাংবাদিক প্রণব সাহা। এবং নিশ্চিতভাবেই যেহেতু এসএসসির ফলাফল নিয়ে কথা বলবো, সেই বিষয়ে আমাদের সংযোগ থাকবে থাইল্যান্ড থেকেও। সেখানে আছেন সহকর্মী শাকিল আহমেদ, তার সাথে আমরা যুক্ত হব মানব পাচার নিয়ে বিশ্বব্যাপী যে খবরের শিরোনাম সেটি নিয়েও আমরা কথা বলবো। স্বাগত সকলকে। নাইমুল ইসলাম খান, প্রথমেই আসলে আজকের যে এসএসসির ফলাফল, এটার বিশ্লেষণ জানতে চাই আপনার কাছে। দীর্ঘদিন ধরে এই দিন এলে এটি হয় খবরের শিরোনাম এবং খুবই গদবাঁধা কিন্তু শিরোনাম, এর বাইরে পাস করেছে না। এটা অবশ্য এখন যারা ছেলে মেয়েরা লেখাপড়া করলো, ভালো রেজাল্ট করলো, এটা তাদের জন্য তো আসলে ইন্টারেস্টিং। তবে এক সময় আমাদের জীবনে তো আনন্দ করার বিষয় কম থাকতো, তো এই ব্যক্তিগত আনন্দের বিষয়গুলিকে আমরা যেটাকে বলে যৌথভাবে জাতীয়ভাবে শেয়ার করতাম। আমার মনে হয় সামনের দিনগুলিতে এটার একটু পরিবর্তন হবে। আপনি যদি খেয়াল করেন, আমরা যখন জুনিয়র রিপোর্টার, তখন আমরা তো এগুলি অ্যাসাইনমেন্ট করেছি, তখন কিন্তু এই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মানে পুরো পেজটা জুড়ে তাদের ফলাফল দেওয়াটাই ছিল একটা কাজ। এখন কিন্তু ফলাফল তো দিতে হয় না, পত্রিকাতে আসলে ফলাফল না পার্সেন্টেজ কিছুই পত্রিকা থেকে জানতে হয় না। তারপরও এবং ওই সময় পত্রিকা দেখেই আসলে পাস ফেলের খবর জানতো। আমি এটাই বলছি যে পত্রিকা থেকেই রেজাল্ট জানতো। এখন তো সেটা কমতে কমতে এমন যে পত্রিকাতে শুধু ভালো স্কুল মানে মোটের উপর রিপোর্ট আর কি, যে কোথায় রাজশাহীতে যেমন বেশি, পাশের হার বেশি, ঢাকায় জিপিএ 5 বেশি, এই তথ্যগুলি জানা। মেয়েরা বেশি ভালো করলো না ছেলেরা ভালো করলো, গ্রামে রেজাল্ট কেমন, শহরে কেমন, এমন ইন্টারেস্টিং জিনিস এখন আমরা বের করেছি। আমার মনে হয় এভাবেই এগিয়ে যাবে জিনিসটা। যেতে যেতে এক সময় হয়তো আমরা অন্যান্য জিনিসও দেখবো, একটা বিবর্তনের মধ্যে আছে। আর এবারের পরীক্ষাটা নিয়ে একটু আলাপ আলোচনার একটা নতুন ডাইমেনশন এসছে, যেহেতু আন্দোলনের মধ্যে, এটাকে আন্দোলন বলবো নাকি এটা চ্যালেঞ্জের মধ্যে তারা পরীক্ষা দিয়েছে, আসলে এইভাবে দেখা ঝুঁকির মধ্যে ঝুঁকি, জীবন ঝুঁকি, ঝুঁকির থেকে চ্যালেঞ্জটা বেশি। এই জন্য বলবো যে পরীক্ষাটা তো আসলে নেওয়া হয় নাই হরতাল কর্মসূচির ফাঁকে ফাঁকে যারা পরীক্ষা নিয়েছেন তাদের একজন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, তিনি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডেমরার অধ্যক্ষ। এবং খুবই ইন্টারেস্টিংলি এই স্কুলটি এবার সেরা ফলাফল করেছে। ফলে শামসুল মাহবুব সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আপনার কাছে শুনবো যে কেমন করে একটি প্রতিবেদন আমি দেখতে পাচ্ছি, জল কাদা ডিঙিয়ে শিক্ষার্থীদের যে স্কুলে ঢুকতে হয় সেটি কেমন করে সেরা ফলাফলের তালিকায় আসলো, সেই গল্প অভিজ্ঞতা আপনার কাছে শুনবো। আমার সাথে আছেন প্রণব সাহা, নাইমুল ইসলাম খান। আমি প্রণব সাহার কাছ থেকে একটু ঘুরে আসি। আমি যেটা নাইমুল ইসলাম খান বললো যে পরীক্ষাটা আসলে চ্যালেঞ্জ ছিল এবং আমি বলতে চাই জীবনের ঝুঁকি নিয়ে, কারণ তখন পেট্রোল বোমার খুব একটি আতঙ্ক ছিল। অভিভাবকরা বাসা থেকে বের হলে বাচ্চাটাকে নিয়ে স্কুলে পৌঁছে নিরাপদে ফিরে আসবে, যেই দিন পরীক্ষা সেই দিনই হরতাল, এরকমও ছিল। সেই জন্য ফাঁকে ফাঁকে। তবে আমি প্রথমত শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই, সংশ্লিষ্ট যারা আছেন, যে নির্দিষ্ট সময়ের মধ্যেই 30শে মের মধ্যে তারা
ফলাফল দিতে চেয়েছিলেন, সেই ফলাফলটা কিন্তু তারা দিতে পেরেছেন। কিন্তু আমি রূপা তার সঙ্গে একই সঙ্গে বলতে চাই যে আমি ৭১-এর ৮টার যা সংযোগ দেখছিলাম যে ওখানে শিক্ষা সচিব ছিলেন এবং সেখানে একটি আলোচনা হচ্ছিল যে শিক্ষার গুণগত মানের ব্যাপারে এবং পরীক্ষা খাতা দেখার ক্ষেত্রে উদারভাবে দেখা, যাতে নম্বর বেশি দেয় এবং একটি অঙ্ক মানে পুরোটা না হলেও অর্ধেক নম্বর পাবে, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি এখানে একজন শিক্ষক আছেন যারা পরীক্ষার খাতা দেখেছেন, তাদের মধ্যে অনেকে এই আলোচনা ছিল, যদিও শিক্ষা সচিব নজরুল ইসলাম খান খুব ক্যাটাগরিগুলো বলছে যে এরকম কোন নির্দেশ ছিল না। সেক্ষেত্রে মানের ক্ষেত্রে বা GPA-5 বেশি পাওয়াটা আমরা খুব বেশি উৎফুল্ল হব কিনা সেটা কিন্তু একটা আলোচনা থেকেই যাচ্ছে। আমরা ডক্টর মাহবুবুর রহমানের কাছ থেকে আসলে সেই সকল কথা নিশ্চয়ই জানতে পারবো। প্রথমে আমি আসলে জানতে চাইবো যে কেমন করে রাজধানীর নামি দামি স্কুলকে ডিঙিয়ে একভাবে যে কয়টি স্কুলের নাম বারবার ঘুরে ফিরে আসছিল তাদেরকে পাশ কাটিয়ে আপনার স্কুল এইরকম একটি ফলাফল করলো, যদিও গতবার আপনারা ছিলেন 2 নম্বর শীর্ষ ফলাফলের, দ্বিতীয় হয়েছিলেন। এই ফলাফলের কেমন করে এটি সম্ভব হলো? আচ্ছা, ধন্যবাদ। আসলে এটা একটা গল্পের মতোই, যে এই গল্পের মধ্যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠানটা 1989 সালে ডেমরার অজপাড়া গায়ে শিল্পাঞ্চলে অবস্থিত। আমি 1993 সালে যোগদান করি এবং 94 সালে এটা জুনিয়র স্কুল হিসেবে স্বীকৃতি পায়। 95 সাল থেকে হাই স্কুল হিসেবে স্বীকৃতি পায় এবং পরীক্ষা দেওয়া শুরু করে। প্রথম বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে 26 জন পরীক্ষা দিয়ে 24 জন পাস করে। তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল আমরা এই অজপাড়া গায়ে একটা ভালো প্রতিষ্ঠান করব। আমরা তখন 11 জন শিক্ষক ছিলাম। আজকে এখানে প্রায় 10,000 ছাত্রছাত্রী এবং প্রায় 250 শিক্ষক কর্মচারী রয়েছে। তা আমরা 2003 সালে এই প্রতিষ্ঠানে কলেজ শাখা চালু করি মেয়েদের জন্য এবং 2005 সালে প্রথম পরীক্ষা দেওয়া শুরু করে 2005 থেকে আজ অবধি প্রত্যেক বছর ঢাকা বোর্ডের টপ 10 এই প্রতিষ্ঠানটি রয়েছে। যখন কলেজ শাখায় অবস্থানে আসলো তখন স্কুলের শিক্ষকরা আন্তরিকভাবে চিন্তা ভাবনা করলো যে আমরাও টপ 10-এ যেতে চাই, ভালো প্রতিষ্ঠানের কাতারে যেতে চাই। তো সেই লক্ষ্য নিয়ে, সেই স্বপ্ন নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ডক্টর মাহবুব, আপনার কাছে জানতে চাইবো, যখন এই লক্ষ্যটা নির্ধারণ করলেন আপনারা শিক্ষকরা, তখন প্রতিদিন আপনারা কি ধরনের শৃঙ্খলার মধ্যে ঢুকলেন এবং কোচিং হতো কিনা, আপনারা শিক্ষকরা বাইরে পড়াতেন কিনা, বা আপনাদের পড়ানোর ধরন কৌশলে কি ধরনের বিষয় যুক্ত ছিল? কর্মপন্থাটা কি ছিল? এটা ইন্টারেস্টিং একটা বিষয়। আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় গত 2 বছর আগে যে কোচিং প্রাইভেট পড়ানো বন্ধ করেছে, আমরা এটা 10 বছর আগে থেকেই বন্ধ করেছি এবং প্রতিষ্ঠানের ভিতরেই আমরা বিশেষ ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পড়াতাম এবং আমাদের ছাত্ররা কোনো প্রাইভেট পড়াতে পারতো না। আমরা স্কুল শিক্ষকরা রাত্রে বাড়ি বাড়ি ছাত্রদের বাড়ি বাড়ি ঘুরতাম যেন ছাত্ররা লেখাপড়া করছে কিনা। আমাদের গার্ডিয়ানদের সাথে, আমাদের সম্মানিত গার্ডিয়ানরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন, কেননা তারা 2 কাঠা 3 কাঠা জমি নিয়ে আমাদের এলাকায় বাড়িঘর করেছেন। তাদের চিন্তা চেতনা, স্বপ্ন আমাদের সন্তানরাও বড় হবে। এই যে একটা সম্পৃক্ততা, ছাত্র, শিক্ষক, অভিভাবক, কমিটি, এই সম্পৃক্ততার কারণে এবং তাদের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা স্টেক হোল্ডারের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে। বিশেষ করে আমরা বিশেষ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, যেমন এসনেট নামে একটা প্রজেক্ট, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নিউক্লিয়ার এডুকেশন টিম। এই টিমের মাধ্যমে একজন শিক্ষকের আন্ডারে 15 জন ছাত্র থাকতো। এই 15 জন ছাত্র ছাত্রীর একজন শিক্ষক তার শর্টেজ, লিকেজ ফাইন্ড আউট করে প্রতি সপ্তাহে একটা রিপোর্ট প্রতিবেদন পেশ করতে হতো আমাদের ইনচার্জ মহোদয়ের কাছে। ইনচার্জ মহোদয় আবার মাসে একবার আমাকে নিয়ে বসতেন যে এই প্রবলেম, ছাত্রদের যে প্রবলেম আছে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে স্কুলে অথবা বাসায় তাদের প্রবলেমগুলো সলভ করা হতো। 9-এ আমরা আমাদের সিলেবাসটা শেষ করে আমরা ক্লাস 10-এ ছাত্রদেরকে মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি। সেই মডেল টেস্ট পরীক্ষা নিতাম। এই খাতাটা আবার প্রতি শনিবার দিন পরীক্ষা নিয়ে বুধবারের মধ্যে আমাদের সম্মানিত গার্ডিয়ানদের কাছে প্রেরণ করতাম। তারা আবার স্বাক্ষর দিয়ে বৃহস্পতিবারে আমাদেরকে দিতেন কোথায় কোন খারাপ হচ্ছে, ভালো মন্দ দিকটা আবার তাদেরকে আমরা সংশোধন করে তাকে 100% প্রস্তুত করেছি এবং করতাম। বিধায়ী আমরা পর্যায়ক্রমে আমরা 2012 সালে ঢাকা বোর্ড তথা সারা দেশে 2য় স্থান অধিকার করি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের প্রতিষ্ঠানে গিয়েছেন
এবং আমরা ডিসিপ্লিনটাকে অত্যন্ত চমৎকারভাবে মেনটেন করি। জনাব মাহবুব, আমার আরো প্রশ্ন আছে আপনার কাছে। এই যে শিক্ষকরা তার মানে একটি বাড়তি সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, আমরা আজকে সন্ধ্যার যে আমাদের আলোচনা ছিল সেইখানে প্রসঙ্গ এসেছে যে যদি বাড়তি টাকা খরচ করা না হয় বা যে সন্তানের পিছনে বাবা মা বেশি অর্থ খরচ করতে পারেন সেই সন্তানই বেশি ভালো ফলাফল করতে পারে। যে শিক্ষক কোচিং ক্লাস করে বাড়তি টাকা আয় করতেন, ওই টাকাটা যদি আয় করতে পারলেন না এখানে কোচিং না থাকার কারণে, সেটা কিভাবে পূরণ হতো? এই মূল্যায়নটা কিভাবে হতো? এটা কিভাবে আপনারা করতে পারলেন? আসলে আমরা একটা ইউনিফর্ম গঠন করেছি। বিশেষ ক্লাস করার জন্য আমরা নামমাত্র কিছু অর্থ তাদের কাছ থেকে নিচ্ছি। এটা নিয়ে শিক্ষকদের মধ্যে যারা ক্লাস করান তাদেরকে বন্টন করে দিচ্ছি। এটার জন্য কোনো কমিটি বা প্রতিষ্ঠান প্রদানের আলাদাভাবে সিংহভাগ বা একটা অংশ তাদের কাছে থাকতো না। তাতে করে শিক্ষকদের মনে একটা কাজ করতো, আমরা যে পরিশ্রম করি, আমরা যে অর্থটা পাচ্ছি, তাতে করে তাদের একটা স্যাটিসফ্যাকশন থাকতো। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে একটা অজপাড়া গা, এখানে রিক্সাওয়ালার ছেলে, ব্যানগাড়ি চালায় ছেলে, ফেরি করে, তরকারি বিক্রি করে, মাছ বিক্রি করে, এইরকম অনেক সিকিউরিটি গার্ডের ছেলে মেয়েরা পড়াশোনা করে এবং তারা গোল্ডেন এ প্লাস পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে, বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু ভালো করছে। এখানে অর্থটা ফ্যাক্টর নয়, আমাদের অভিভাবকদের সাথে আমাদের একটা সম্পৃক্ততা, আমাদের একটা হৃদয়ের বন্ধন রয়েছে, যে আমরা গ্রামাঞ্চলে যেটা হয় তা আমরা এমনি ভাবে তাদের সাথে মিশে যেতে। এরপর আপনাদের লক্ষ্য কি? এক লাইনে জানতে চাইবো, আমরা বিরতিতে যাব। আমাদের লক্ষ্য, আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই, সাফল্যকে ধরে রাখতে চাই। অনেক ধন্যবাদ, এবং আমরাও আশা করি আপনারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং সকলের পক্ষ থেকে আপনাকে এবং আপনার ছাত্র, শিক্ষক, কমিটি, অভিভাবক সবাইকে অভিনন্দন। ভিন্ন একটি উদাহরণ তৈরি করার জন্য আমরা একটা বিরতি নিয়ে এই আলোচনায় ফিরবো। নিশ্চয়ই অনেক কথা বলবার আছে, শুনবার আছে আপনাদেরও। থাকুন ৭১ চ্যানেলে। স্কুল জীবনে সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নিম্নমুখী ফলের জন্য সহিংস পরিস্থিতিকে দুষছেন শিক্ষকেরা। মাধ্যমিকে পাশের হারে রাজশাহী এবং জিপিএ 5-এ ঢাকা এগিয়ে, এমসিকিউ বাতিলের সিদ্ধান্ত, চিন্তাভাবনা। সারা বিশ্বের সামরিক খরচের একটি অংশ দিয়েই সব মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব, মন্তব্য প্রধানমন্ত্রীর। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন খালেদা। বিএনপির পুনর্গঠনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নেতারা। স্বাগত আবারও, দেখছেন ৭১ জার্নাল। নাইমুল ইসলাম খান, প্রণব সাহা আছেন আমাদের সাথে আলোচনায়। আমরা খুবই একটি বাংলাদেশের এরকম স্বপ্নবাজ মানুষের গল্প, প্রতিষ্ঠানের গল্প আমরা জানি, সেরকম একটি গল্প আমাদের একেবারে জীবদ্দশায় কাজের মধ্যে আমরা পেলাম। নাইমুল ইসলাম খান, এইটিকে আমরা, এই গল্পকে আমরা, এই সাফল্য গাথাকে কিভাবে সারা দেশে কাজে লাগাতে পারি? সাফল্যের মাত্রাটা তো এটা তো একদম চূড়ান্ত, মনে করেন যে নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন। এখন সেই যদি আপনি, আমরা সবসময় যদি চ্যাম্পিয়নের সাথে আরো সফলদেরও নেই, বাংলাদেশে কিন্তু এরকম উদাহরণ আছে। সবাই হয়তো একেবারে চ্যাম্পিয়ন হয় না, কিন্তু ভালো ভালো স্কুল তৈরি হয়েছে এখন অজপাড়া গায়ে এবং নতুন উদ্যোগে। এবং এটার জন্য যেটা দরকার হয় কিছু মানুষের ইচ্ছা এবং ডেডিকেশন, তারপরে এটার সাথে পরিকল্পনা, কিছু অভিজ্ঞ মানুষ। রাজু কলেজ বা ভিকারুন্নেসার প্রথম হওয়ার সাথে শামসুল হক স্কুল এন্ড কলেজের প্রথম হওয়া এক নয়, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তাদের অর্জনটাকে, রাজুকের সফলতাকে আমরা অবশ্যই স্যালিউট করি, কিন্তু ওদের জন্য স্যালিউটটা দুটো হবে, কারণ তারা তো একটা অজপাড়াগা বলতে মানে চ্যালেঞ্জিং একটা জায়গায় গিয়ে, যেই জায়গাতে অন্যান্য অনেক অসুবিধা, অনেক ফেসিলিটিস, অনেক কিছুই থাকে না। দারিদ্র দেখেন, তার ছাত্র কারা, কোন ব্যাকগ্রাউন্ডের, কোন ফ্যামিলির, সেখানে ভালো করাটা বহুগুণ বেশি মর্যাদার দাবি রাখে, স্যালিউটের দাবি রাখে, এটা মানে বলতেই হবে। তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই উদাহরণগুলি হয়েছে। আমি এই প্রসঙ্গে একটু বাড়িয়ে কথা বলি। ঢাকা শহরে ভালো স্কুলের সংকট, এটা সবসময় আমরা প্রতিবেদন করি, বিশেষত এসএসসির পর এইচএসসির ভর্তি কিংবা ভালো হায়ার ক্লাসগুলিতে।
ঢাকা শহরে বেশ কিছু স্কুল আছে যাদের মাঠ আছে, ঘর আছে, ভালো ভবন আছে, শুধু কিছু শিক্ষক এবং একটা ভালো ম্যানেজমেন্ট দিলে ঢাকায় 25টা ভালো স্কুল শুরু করতে 3 মাসের প্রস্তুতি দরকার। আমি শিক্ষা মন্ত্রণালয়কে বলবো শুধু বাছাই করুন, ফিজিক্যাল ফ্যাসিলিটিস আছে, ক্লাসরুম আছে, মাঠ আছে, শিক্ষকও কিছু আছে, এখন দরকার একজন ভালো লিডার, কয়েকজন আরেকটু ভালো শিক্ষক, রাজনৈতিক প্রভাবযুক্ত যে ম্যানেজিং বডি সেটি রেখে কি এটা সম্ভব? আমি এটাই বলতে চাচ্ছিলাম, ওই রকম একটা ম্যানেজমেন্ট যদি দিয়ে দেওয়া যায়, স্কুলের বাকি সব আছে, কিন্তু আমরা ঢাকা শহরের মতো এইরকম জায়গায় এইরকম মূল্যবান জমি থাকবে আর স্কুলগুলি খারাপ থাকবে, এটা আমরা অ্যালাউ করতে পারি না। তো ইন দি নেম অফ ম্যানেজমেন্ট কমিটি আমরা এটা অ্যালাউই করতে পারি না। সুতরাং ঢাকা শহরের প্রয়োজনে এগুলি করা দরকার। এবং এটা কিন্তু ঢাকা শহর নয়, আমি কুমিল্লার ছেলে, কুমিল্লাতে আপনি অসাধারণ স্পেস ফ্যাসিলিটি সহ স্কুল আছে 4-5টা, যেগুলি এই একই রকম 3 মাসের প্রোগ্রামে ভালো স্কুলে পরিণত করা যায়, কিন্তু এগুলি সবসময় করা হচ্ছে না, নানান রকম আইনি সমস্যা থাকে। কিন্তু সরকার যদি একটা স্পেশাল উদ্যোগ নেয়, এই সীমাবদ্ধতাটাও অতিক্রম করা যায়। আমি বলবো সারা দেশে সম্ভব, সারা দেশে সম্ভব। কারণ রূপা, আপনি জানেন যে আমরা ডেমরার কথা বলেন, আপনি একটু অজপাড়াগা বলে আমরা তাদেরকে একটু ছোট করছি। রাজধানীর মধ্যে একটা শহর জায়গা, সেটা খুব অজপাড়াগা না, সেখানে বৈষম্যটা বেশি। ভিকারুন্নেসা, হরিক্রস স্কুল বা অন্য রাজুক স্কুলের ছেলেমেয়েরা গাড়িতে যায়, আর ওই ভ্যান চালকের ছেলে বা ওই নিরাপত্তা কর্মীর ছেলে হেঁটে যায়। আর মাহমুদ ইসলাম খান যেটি বললাম, আমি যদি তার সঙ্গে যুক্ত করে আমি নাম বলে দিই, নবকুমার ইনস্টিটিউশন, আমি বলি আরমাইনটুল্লাহ স্কুল, আমি বলি আহমেদ বাউনি একাডেমি, আমি বলি কলেজিয়েট স্কুল, হোসামিয়া স্কুল, সবগুলা। আমি যদি নিজের স্কুল বলি, যেখান থেকে আমি এসএসসি পাস করেছি, 1914 সালের স্কুল, 2015 সালে আমরা 100 বছর পার করেছি। ভিক্টোরিয়া স্কুল, আমি 2টা স্কুল কুমিল্লার এখনই নাম বলবো, আরো 3-4টা আছে। এরকম অনেকগুলো নাম করা স্কুল, যারা একসময় নাম করা স্কুল ছিল, একসময় নাম করে স্কুল ছিল, সেই স্কুলগুলো কেন নাম করে কেন চলে গেল? খুব অসাধারণ স্কুল ছিল একসময়, কেন চলে গেল সেই স্কুলগুলোর এই সুনামগুলো কেন নাই? নবকুমার ইনস্টিটিউশন তো আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত, আন্দোলনের সঙ্গে যুক্ত। তো সেই রকম স্কুলগুলো কেন, কোন দোষে সেই স্কুলগুলোর নাম হবে না? এই স্কুলটা মাত্র 89 সালে শুরু করে, এখন যদি আমরা বলি, যেটি আজকে শিক্ষা সচিব আমাদের বলেছেন যে মুক্তবাজার অর্থনীতির যুগে খুব বেশি টাকা পয়সা না পেলে পরে আসলে শিক্ষার মান বজায় রাখার শামসুল হক স্কুলটা কি মুক্তবাজারের বাইরে? এই মডেলটাই আপনি রেপ্লিকেট করেন। শামসুল হক স্কুল কি বাংলাদেশের বাইরে? ঢাকার মধ্যে। আমি তো বললাম ঢাকা শহরের মধ্যে এরকম 10টা স্কুল নেন, তাদের মডেলগুলি এক্সামিন করে, মানে কমন এলিমেন্টস গুলি নিয়ে সেইটাই রেপ্লিকেট করা যায়। একেবারে খুবই সম্ভাবনার একটি গল্প শুনলাম আমরা। একটু ভিন্ন খবরে যেতে চাই। মাহবুবুর রহমানকে দায়িত্ব দেন যে উনি ওই কাজের পাশাপাশি কলেজিয়েট স্কুল দেখাশোনা করবে। নিঃসন্দেহে তিনি হয়তো সেটা করবেন, উনি যাত্রাবাড়ি স্কুল দেখাশোনা করবে, ওনার খুব কাছে একটা স্কুল ওনাকেই দেওয়া হোক। আমরা একটু ভিন্ন খবরে যেতে চাই, মানব পাচার প্রসঙ্গে। আজকেও সহকর্মী খবর জানিয়েছেন যে শুধুমাত্র গণকবর দেওয়া নয়, সেখানে থাইল্যান্ডে, মালয়েশিয়াতে নির্যাতন, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং অনেক মানুষই একেবারে সর্বশান্ত হয়ে সেখানে আটকে পড়া এখনো এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন। আমরা শারমিন শ্রাবণীর প্রতিবেদনটি দেখে সহকর্মী শাকিল আহমেদ আছেন এই মুহূর্তে থাইল্যান্ডে, তার সাথে কথা বলবো। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। The wild borderlands of Malaysia. মালয়েশিয়ার সীমান্ত রেখা, যেখানে প্রবেশ করার স্বপ্ন প্রতিটি অভিবাসীর, তবে সেই স্বপ্ন এখন চুরমার হয়ে গেছে এই দেশের মাটিতেই। In Myanmar. And were brought to these camps. মূলত মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমরাই ছিলেন এই জঙ্গলের বন্দী শিবিরগুলোতে। এতদিন যেখানে লুকিয়ে ছিল এক নির্মম সত্য, ধারণা করা হচ্ছে এই জঙ্গলের গণকবরে জীবনের অবসান ঘটা মানুষদের দিনের পর দিন নির্যাতন চালিয়ে খাবার না দিয়ে হত্যা করা হয়েছে। এমনই এক রোহিঙ্গা আব্দুল হাকিম এখানকার বর্বর নির্যাতনের সাক্ষী। টানা 2 বছর এই জঙ্গলে পাচারকারীদের হাতে বন্দী থাকার পর সম্প্রতি তাকে উদ্ধার করা হয়েছে। এই মাসের শেষ দিকে আমার বন্দী শিবিরে থাকার 2 বছর পূর্ণ হয়েছে। আমি তাদের প্রত্যাশিত টাকা জোগাড় করতে পারিনি, তাই প্রতিনিয়ত নির্যাতিত হয়েছি। বেশিরভাগ মানুষকেই গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলা হতো। দুঃসহ সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় এসব মানুষকে। রাশিদা তাদেরই একজন।
বন্দি শিবিরে থাকার সময় দিনের পর দিন ধর্ষিত হয়েছেন এই রোহিঙ্গা নারী। তাই কোলের এই সন্তানটির পিতৃ পরিচয় রাশিদার অজানা। টাকার জন্য পুরুষদের নির্যাতন করে মেরে ফেলতো আর মেয়েদের ধর্ষণ করত। মিয়ানমারের জীবন খুব কষ্টের ছিল, তাই সেখান থেকে চলে আসি। কিন্তু মালয়েশিয়া এসে আরো বেশি কষ্টের মুখোমুখি হতে হয়েছে। ভাবতাম মালয়েশিয়া মিয়ানমারের চেয়ে ভালো হবে, এখানে এসে দেখি এই দেশ আরো বেশি খারাপ। We thought that Malaysia would be better, but it's just the same. ক্যাম্প থেকে মুক্তি মিললেও নির্যাতনের স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় রাশিদাকে। সন্তানকে বাঁচাতে সেই রাশিদা এখন ভিক্ষার ঝুলি নিয়ে মালয়েশিয়ার রাস্তায় নেমেছেন, যেমনটা এখানকার অন্যান্য রোহিঙ্গারাও নেমেছেন। মালয়েশিয়াতে এই রোহিঙ্গাদের কোনো স্বীকৃতি নেই, নেই জাতিসংঘের শরণার্থী সংস্থার বৈধ কাগজপত্র। এই মানুষের সাথে সাথে যেন ডুবতে বসেছে মানবতাও। শারমিন শ্রাবণী, ৭১। সহকর্মী শাকিল আহমেদ থাইল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মানব পাচার বিষয়ে কথা বলতে, এবং মাত্র একদিন আগেই ব্যাংককে অনুষ্ঠিত ১৭ জাতির সম্মেলনে তিনি খবর সংগ্রহ করেছেন, সেখানে তিনি উপস্থিত ছিলেন। শাকিল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে, এবং আপনার কাছে জানতে চাইব, এখনো সাগরে মানুষ ভাসছে এবং এখনো মানুষ বন্দি শিবিরে আছে, অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছে, এবং ১৭ জাতির যে সম্মেলন হলো সেখানে উপস্থিত থেকে আপনার কি মনে হয়েছে যে এটি এমন একটি বৈঠক বা সিদ্ধান্ত বা একমত হবার জায়গা যা সত্যিকার অর্থে এইরকম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে? আজকে ব্যাংকক পোস্টের প্রধান প্রতিবেদন, এই থাইল্যান্ডের সবচেয়ে বড় পত্রিকা এবং মিডিয়া হাউস, তাদের যে প্রধান শিরোনাম, এবং সেই শিরোনাম যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু খেয়াল করা যাবে যে একটা বড় অগ্রগতি কিন্তু এই সম্মেলন থেকে হয়েছে। বিশেষ করে এর রুট কজ অর্থাৎ হচ্ছে যে শব্দটি এর আগে কখনো উচ্চারণ হতো না। বিশেষ করে আপনি জানেন যে মায়ানমার আসিয়ানভুক্ত দেশ, ফলে তাদের মেম্বাররা সামনে রেখে সেই শব্দটি উচ্চারণ হয়েছে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে রুট কজ হচ্ছে মায়ানমার, এবং সেখানে নির্যাতনের কারণে মানুষ এই মরণ যাত্রায় যেতে বাধ্য হচ্ছে। এবং এটি যে বলা হলো এবং এটি বলবার পর মায়ানমারের দিক থেকে এর যতটুকু প্রতিবাদ করা হয়েছে, কিন্তু আজকে পত্রিকা দেখে কিন্তু মনে হচ্ছে এটি একেবারে সকল মিডিয়াতে সমানভাবে উপস্থিত যে এর রুট কজ হচ্ছে মায়ানমার, এবং সে কারণে এই অসংখ্য মানুষ তারা এখন নতুন ধরনের সংকটে পড়েছে, নতুন ধরনের মানব পাচারের শিকার তারা হচ্ছে, মানব ব্যবসা এক ধরনের মধ্যে তারা পড়ে গেছে। এবং আপনি একটু আগে যে প্রতিবেদন দেখছিলেন, এই প্রতিবেদনের গল্প কিন্তু এখানে থাইল্যান্ডের জঙ্গলেও কিন্তু কম নয়। আমরা সেই গল্প সন্ধান করতে এসছি, আমরা সেখানে যাব। কিন্তু সম্মেলনের কথা যদি আরেকটুখানি বলবার চেষ্টা করি, ব্যাংকক পোস্ট যে ইঙ্গিতটি করছে যে যতটুকু এখান থেকে সহায়তা চাওয়া হয়েছিল সকালবেলা ২৫-২৬ মিলিয়ন ডলার, বিকেলবেলা সেই সহায়তা এসে পৌঁছেছে সব মিলিয়ে ৮ থেকে ৯ মিলিয়ন ডলার। কিন্তু সেই অঙ্কটিও কিন্তু সহায়তা দেওয়া হচ্ছে দুই ভাগ করে, একটি কক্সবাজারে এবং আরেকটি হচ্ছে ওপারে মায়ানমারে। অর্থাৎ যে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি, তারা নির্দিষ্ট করেছেন যে এই দুই দেশের এই কমিউনিটির পেছনে তাদের অর্থ সহায়তা যদি বাড়ানো যায়, তাদের জীবনমান যদি বাড়ানো যায়, তাহলে হয়তো তারা তাদের দেশে থাকবেন। অর্থাৎ ইস্যুটি আলোচনায় এসেছে, এই ইস্যুটি এতদিন আলোচনায় আসেনি, এবং এটি যে নতুন করে আলোচনায় আসলো, এটি একটি অর্জন হিসেবে কিন্তু এখানকার কমিউনিটি এবং এখানকার মিডিয়া কিন্তু দেখছে। শাকিল আহমেদ, দুইটা বিষয় আমি জানতে চাইব, এবং আমার সাথে প্রণব সাহা, নাইমুল ইসলাম খান আছেন, তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে খুব সরল ভাবে, আর কতদিন আসলে মানুষগুলোকে আমরা সাগরে ভাসতে দেখতে পাবো? কোনোভাবে বর্ষা, আপনি জানেন উত্তাল সাগর, কোনোভাবে কোনো ধরনের আভাস ইঙ্গিত এসেছে কিনা? আর দ্বিতীয়ত যে রুট কজের কথা আমরা বলছি, মায়ানমারের অভ্যন্তরীণ সংকট, রাজনৈতিক সংঘাত, আন্তর্জাতিক মহলের পক্ষে আসলে সেই সংঘাত নিরসনে কতটা উদ্যোগী হওয়া সম্ভব? প্রথমে জানাই যে সকালবেলা যখন সম্মেলন শুরু হয় তখন কিন্তু নানা ধরনের তথ্য কিন্তু সাগরে ভাসা মানুষদেরকে নিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে বলা হয়েছিল ৮,০০০ মানুষ, কোন কোন বক্তা বলেছেন ১১,০০০ মানুষ, এবং এদের অর্ধেক এখন পর্যন্ত স্থলভাগে পৌঁছতে পারেনি। কিন্তু বিকেলবেলা শেষ দিকে এসে সংখ্যাটি জানা গেল এটি ২৬০০। এবং তারপর প্রেস কনফারেন্সে কিন্তু এখানকার পররাষ্ট্র সচিব তিনি বললেন কত মানুষ সাগরে ভাসছে সেই সংখ্যাটি তাদের জানা নেই। ফলে এটি এখন একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে থাইল্যান্ডের যে জলসীমা, সেই জলসীমায় মার্কিন হেলিকপ্টার
টহল দিয়েছে এবং সেই টহলেও যে তারা কোনো ভাসমান জাহাজকে খুঁজে পায়নি বলে দাবি করছে এবং তারা বলছে নিচে যে জেলে নৌকা এবং মানুষ বহনকারী জাহাজ এই দুটোর মধ্যে পার্থক্য করা তাদের জন্য নাকি খুবই কঠিন। ফলে সাগরে মানুষ ভাসছে এটি এখন পর্যন্ত হচ্ছে ধারণা এবং এই সম্মেলনে এর কোনো শেষ কোন সিদ্ধান্ত কিন্তু আসেনি। অন্যদিকে আমার জানার বিষয় যে এই 17 জাতির সম্মেলনে মায়ানমারের অবস্থা কি ছিল, তাদের প্রতিনিধি ওখানে কি বলার চেষ্টা করেছে, বা সারা পৃথিবী কিন্তু এখন মায়ানমারের দিকে দৃষ্টি দিয়ে আছে। আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছেন, ওবামা এসে ঘুরে গেছে, চীন খুব ভালোভাবে তাদেরকে পর্যবেক্ষণ করছে, ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন কিছুদিন আগে, সারা বিশ্বের চোখ কিন্তু মায়ানমারে আছে। সেই মায়ানমারের অবস্থানটা কি, তাদের বক্তব্যটা কি? এবং এই যে অবস্থানটা গেল, এই যে চোখটা গেল, এর ফলে কিন্তু বাংলাদেশের এখানে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বড়, তারা সরাসরি কোনো ভূমিকা নেননি, তারা এখানে নিরাপদ দূরত্বে ছিলেন, কিন্তু যা সত্য তাই তো ঘটে এবং সেই কারণে কিন্তু শেষ পর্যন্ত মায়ানমারের দিকে সকল বিশ্ববাসীর নজর কিন্তু পড়েছে এবং তারা রুট কজ চিহ্নিত করতে পেরেছে, যেটি আপনি বলছিলেন। মায়ানমারের প্রতিনিধি কি বলেছেন? মায়ানমারের প্রতিনিধি কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি বলছেন যে তাকে এককভাবে যদি দায়ী করা হয় তাহলে এই সমস্যার সমাধান হবে না। বিশেষ করে আপনি খেয়াল করবেন যে যেদিন সম্মেলনটি হচ্ছে ঠিক সেই দিনই কিন্তু আরো 600 মানুষ উদ্ধার হয়েছে কোথায়? মায়ানমার সমুদ্র সীমায়। যে মানুষগুলো বাংলাদেশ থেকে কিংবা মায়ানমার থেকে যায় তারা বড় জাহাজে কোথায় উঠে? মায়ানমারের সমুদ্র সীমায় উঠে এবং মায়ানমারের সমুদ্র সীমায় উঠে সেখানে বড় জাহাজ অপেক্ষা করে এবং সেই সমুদ্র সীমা থেকে তারা সরাসরি থাইল্যান্ড এবং মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু তারা চলে যায়। ফলে এই যে সত্যগুলো, এই সত্যগুলো কিন্তু এখন ধীরে ধীরে আবিষ্কৃত হচ্ছে। সেখানে নৌবাহিনী যখন তাদের টহল বাড়াতে বাধ্য হয়েছে, ফলে ঠিক ওই সম্মেলনের দিনেই কিন্তু নতুন করে 600 উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে তারা এখানে সম্মেলনে এসে যতটা যে কথাগুলো তারা বলবার চেষ্টা করেছেন, যেটি একটা জাতিগত সংঘাত, এটি একদিনের সমাধান হবে না এবং তাদেরকে সিঙ্গেল আউট না করার জন্য তারা কিন্তু এক ধরনের, আমি হুমকি শব্দটি বলতে চাই না, তারা বলছেন যে তাদেরকে সিঙ্গেল আউট করা যাবে না এবং আসীনভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, যে সহযোগিতা, আপনি জানেন যে এমনকি রোহিঙ্গা শব্দটি কিন্তু কোথাও ইন্টারন্যাশনাল ডকুমেন্টসে কিন্তু উচ্চারণ করবার এতদিন এই রীতিটি মেনে চলেছিল। ফলে এই মিডিয়াতে, পত্রপত্রিকায় এই শব্দটিকে উচ্চারণ করা হয়েছে প্রথমবারের মতো, সেটি নিয়েও কিন্তু নানা রকম আমরা খবর আজকে দেখছি। শেষ একটি প্রশ্ন আমি জানতে চাইবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি বলতে চাই যে আমাদের যতটুকু তথ্য যে আসিয়ানভুক্ত দেশের অনেকেই ইউএনএসসিআর চার্টারে সই করে নাই, জাতিসংঘের যে বাধ্যবাধকতা, যে কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হয়েছি, কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলো এখান থেকে একটু সুবিধাজনক অবস্থা আছে। সেইটাই কোনো আলোচনা হয়েছে কিনা আপনাদের এই সম্মেলনে? নাইমুল ইসলাম খান, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমরা যেটুকু জানি যে সাগরে ভাসমান যারা আইডেন্টিফাইড না তাদের ব্যাপারে কি হবে জানি না, মানে তাদেরকে তো লোকেটই করা যায় না, কিন্তু যদি আমি যেটুকু বুঝি যে যদি লোকেট করা হয় তাদেরকে তীরে ভিত্তি দিতে হবে, আশ্রয় দিতে হবে, এইটুকু তো আমাদের রিজলভ হয়েছে। অন্তত এই দিকটা, এই কথাটাই হচ্ছে আপনি একদম কারেক্ট বলেছেন। সকালবেলা মার্কিন মুখপাত্র ঠিক এই কথাটি বলে তার বক্তব্য শুরু করেছিলেন এবং সাংবাদিকদের সঙ্গে তিনি ঠিক এই ইঙ্গিতটি দিচ্ছিলেন যে সংকট সমাধানে, দীর্ঘমেয়াদী সংকট সমাধানে যাই হোক না কেন, মানুষগুলো যারা এখন সাগরে ভাসছে বা যারা এখন বিপন্ন অবস্থায় আছে তাদের সহায়তা দেওয়া হোক। এই সহায়তা দেওয়ার বিষয়টি যদি কেউ সাগরে ভেসে পৌঁছতে পারে তাদেরকে মানবিক সহায়তা দেওয়া হবে, এই বিষয়টি যেমন নিশ্চিত করা হয়েছে সম্মেলনে, কিন্তু একই সঙ্গে এটিও নিশ্চিত তাদেরকে ধরে আবার যার যার দেশে ফেরত পাঠানোর বিষয় কিন্তু তারা সকলে যার যার মতো করে তাদের আইন অনুযায়ী তারা তাদের সিদ্ধান্তে কিন্তু অটলি রয়েছেন। ফলে তারপরও মানুষগুলো সাগরে হয়তো ভাসবে না এবং যে নতুন যে $8-9 মিলিয়ন সহায়তার কথা আমরা শুনেছি এবং বাড়তি যে অন্যান্য যে প্রোটোকল গুলো হয়েছে, বিশেষ করে যে এই ক্রাইম বন্ধ করতে, এটা একটা ক্রাইম, মানুষগুলোকে তো প্রতারণার শিকার করে, আপনি একটু আগে যে স্টোরিতে আপনি দেখছিলেন যে মানুষগুলোকে তো তারা টাকা রোজগারের একটি পন্থা হিসেবে, উপায় হিসেবে তারা বেছে নিয়েছে। এই ক্রাইম দমনের জন্য এই 17 জাতি একসঙ্গে মিলে একটি যৌথ বাহিনী তারা গঠন করবেন, যৌথভাবে টহল দেবেন। বিশেষ করে 5 জাতি, মায়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং থাইল্যান্ড, এরা একসঙ্গে তারা টহল দেবেন, এরা একসঙ্গে নিরাপত্তা জোরদার করবেন। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থেকে ঝুলে দেওয়া বিষয়গুলো কিন্তু এই বৈঠকে সমাধান এসে রিজলভ হয়েছে।
আমি আরেকটা জিনিস মনে করি যে বাংলাদেশ তো ক্লিয়ার করেছে যে বাংলাদেশের নাগরিক যারাই যেখানে উদ্ধার হবে বাংলাদেশ তাদেরকে ফিরিয়ে আনবে। এইদিকে এই দুটোকে সুনির্দিষ্ট পররাষ্ট্র সচিব দার্থহীন ভাষায় বলেছেন যে বাংলাদেশি কোথাও যদি চিহ্নিত হয়ে থাকে তাদেরকে 1 মাসের মধ্যে ফিরিয়ে আনা এবং যে যেখানে আছে তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ তারা নিয়েছে এবং এই জন্য তারা স্ব দেশগুলোকে এর মধ্যে কাজ শুরু হয়েছে বলে আমি কিন্তু খবর পাচ্ছি এবং তার অংশ হিসেবে আমরা এখনই হয়তো কনফার্ম করতে চাই না, এর মধ্যে এই দেশসমূহের পররাষ্ট্র সচিব পর্যায়ে বাংলাদেশ সফরের একটি সম্ভাবনার কথাও কিন্তু এর মধ্যে আমরা শুনছি এবং সেটিও 1 মাসের মধ্যেই হতে যাচ্ছে। শাকিল আহমেদ, আরেকটি বিষয় আমি জানতে চাইবো, আন্তর্জাতিক গণমাধ্যমে এখন থাইল্যান্ডের বন জঙ্গল এবং সমুদ্র সীমা নিয়ে খবর অনেকটাই থিতিয়ে এসেছে। আপনি বলছিলেন যে আপনি সেই সকল এলাকায় খবর সংগ্রহ করতে যাবেন, আপনার তথ্য সূত্র কি বলছে সেখানে এখনো কোনো ঘটনা খবর আদৌ আছে কি, আদৌ কোনো বন্দী শিবিরের অস্তিত্ব আছে কিনা, এখনো কি ঘটছে সেই সব এলাকায়? প্রশ্ন করা হয়েছিল এখানকার যে এই সম্মেলনের চেয়ার এবং পরে আমাদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি যুক্ত হয়েছিলেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টারও পরে একই কথাই বলছেন যে থাইল্যান্ডের যে জঙ্গল, এই জঙ্গল তারা বলছেন যে এটা এতই দুরূহ জঙ্গল যে সেখানে বহুদূর পর্যন্ত কোন রকম নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে ওঠেনি। এরপরও এখন পর্যন্ত যে টহল বিমান যেটি উড়েছে জলসীমায় এবং জঙ্গলের উপর দিয়ে, তারা বলছেন নিচে কি আছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত না, ফলে সেখানে মানুষ এখনো যে আছে এটি ধারণা করা হয় কিন্তু এর কোনো প্রমাণ কিন্তু দেয়া যাচ্ছে না। তবে 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 মানবিক যে ঘটনাগুলো ঘটে গেছে, যে সংকটগুলো তৈরি হয়েছে, এক একটি গল্প শিউরে ওঠার মতো। বাংলাদেশের ছোট্ট একটি গল্প আমি এই সুযোগে আমি যদি বলি, বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ছেলে, তাকে সে বেড়াতে এসেছিল কক্সবাজার, সে এখন প্রোটেকশন সেন্টারে এই মুহূর্তে আছে। তাকে মূলত বলা হয়েছিল যে তোমাকে চাকরি দেওয়া হবে এবং তারপর তাকে ঘুমের ওষুধ খাইয়ে, জোর করে ঘুমের ওষুধ খাইয়ে 2 দফায় টেকনাফে একটি বন্দি শিবিরে রেখে এবং তারপর তাকে সেখান থেকে নৌকায় যখন সে নিজেকে আবিষ্কার করে সে দেখে মাছ সমুদ্রে সে ভাসছে। সেই ছেলেটিও কিন্তু একইভাবে এখানে এসছে এবং তার নিচের পা অবশ হয়ে গেছে, অর্থাৎ তাকে এমন পরিমাণে ওষুধ খাওয়ানো হয়েছে যেন সে দৌড়ে জঙ্গল থেকে পালিয়ে যেতে না পারে এবং তরতাজা যুবক। এমন অসংখ্য মানুষের গল্প কিন্তু আমরা এখন পাচ্ছি। অনেক ধন্যবাদ শাকিল আহমেদ। আমরা সেই সকল খবর আপনার মাধ্যমে নিশ্চয়ই 71 টেলিভিশনে দেখতে পাবো। আমরা নাইমুল ইসলাম খান, শাকিল আহমেদ আবার নিশ্চয়ই আমরা আপনার সাথে যুক্ত হব পরে কোনো এক সময়। নাইমুল ইসলাম খান, ভয়ঙ্কর যে চিত্র আমরা দেখলাম এবং যে প্রসঙ্গটি তুলেছেন প্রণব সাহা, যে সই না করবার কারণে দায় দায়িত্ব না নেওয়া, প্রতিবার হচ্ছে গরিব মানুষের জন্য দেশগুলোর এরকম আচরণ আমরা দেখতে পাই। মায়ানমারকেও আর কোন ফোরামে এতটা চাপ দেওয়া যাবে না আসিয়ান ছাড়া, কারণ আসিয়ানে তার অনেক বিজনেস ইন্টারেস্ট আছে, সুতরাং আসিয়ানি জাতিসংঘটা একটু দূরবর্তী তার জন্য। আসিয়ান অনেক ক্লোজ নিট, তাদের থাইল্যান্ড প্রেসার দিলে মায়ানমার, হ্যাঁ এটা তো আমার মনে হয় যে এই দিক থেকে কাজ শুরু হয়েছে। কিন্তু আমরা আসলে মায়ানমারের কাছ থেকেও মায়ানমারের রোহিঙ্গাদের প্রবলেম তো একটা ফান্ডামেন্টাল প্রবলেম। আসলে এই মানব পাচারের ক্ষেত্রে আপনি যদি আগের স্টোরিগুলি একটু খেয়াল করেন, ওয়ান অফ দি ফান্ডামেন্টাল রিজন যে বাঙালিদেরকে যুক্ত করা, এটা হলো মায়ানমারের লোকজন পাচার করে রোজগারের চান্সেস কম, তাদেরকে মেয়েদের নিলে হয়তো একটু দেহ ব্যবসা বা সেক্স ট্রেডে কাজে লাগানো যেতে পারতো বা রেপ করা যায়, কিন্তু বাংলাদেশের ছেলেদের নেওয়ার উদ্দেশ্য কিন্তু আসলে রোজগার করা, এটাই ব্যবসাটা। কারণ মালয়েশিয়াতে চাহিদা আছে, শ্রমের চাহিদা আছে, বাংলাদেশের শ্রমিকদের চাহিদা আছে। এই যে ব্যবসাটা, তো বাংলাদেশ কিন্তু আবার হচ্ছে এই রোহিঙ্গা প্রবলেমের কারণে বাংলাদেশ ভালনারেবল, ওদেরকে পাচার করার জন্য, ওদের পাচারটাকে লাভজনক করার জন্য বাংলাদেশের এলিমেন্ট গুলিকে সেখানে টেনে হিচড়ে এই যে ভালনারেবিলিটি যেটা তৈরি হয়েছে, এটা তো একদিনে তৈরি হয় নাই এবং বিশ্ব নজরদারি ছিল। ইউএনএইচসিআর দীর্ঘদিন ধরে কক্সবাজার টেকনাফ এলাকায় কাজ করছে, প্রতি মুহূর্তে আমি সেই পয়েন্টটা বলার চেষ্টা করছি যে ইউএনএইচসিআর এর সদস্য না জন্য নাইমুল ইসলাম খান যেটি বললেন যে একটি লোককে ভাসতে দেখা যাচ্ছে, তাকে তো তুমি প্রথমে ওই উপকূলে ঠাই দিয়ে বলবা যে তুমি বাংলাদেশের লোক, বাংলাদেশ সরকারকে বলবা যে আপনার লোককে আমরা বিনা পাসপোর্টে
একটি ভাসমান অবস্থায় পেয়েছে, তুমি তোমার লোকটাকে নিয়ে যাও, কিন্তু তারা ওই নৌকাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে আবার ভূমধ্যসাগরে বা সাগরে, যে সে ওখানে অমানবিক অবস্থায় থাকবে। এইটা তো একটি দেশের কাছে আমাদের কাম্য হতে পারে না। আর যদি মায়ানমারের কথা বলছে, শাকিল আহমেদ খুব ছোট্ট একটি শব্দ ব্যবহার করেছে, যে তারা পরোক্ষভাবে হুমকি দিয়েছে যে সিঙ্গেল আউট করবেন না। আমাদের মতটা এরকম, আমরা মনে করেছিলাম এই 18 জাতির সম্মেলন বা 17 জাতির সম্মেলনে তারা একটু কাকতি মিনতি করবে যে আমাদেরকে বেশি তোমরা চাপ দিও না, আমরা এইটুকু করবো, আমাদের লোক ধরা পড়েছে। আমি নিজে লাইভ দেখছিলাম, অ্যাগ্রেসিভ ছিলেন এবং সেটি শাকিল বলার চেষ্টা করেছে যে তাদেরকে একরকম তারা হুমকি দিয়েছে আমাদের সিঙ্গেল আউট করবে। তার মানে ওদের পিছনে কোন শক্তি আছে? ওদেরকে সিঙ্গেল আউট করলে আরো যে 16 জাতি ছিল তাদের কি অসুবিধা হবে? তার মানে তাদের পিছনে কে আছে? আমি সেইটাই বলার চেষ্টা করছিলাম যে মায়ানমার যখন আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে, নাইমুল ইসলাম বলেছেন যে আসিয়ান ফোরাম ছাড়া তাদেরকে চাপ দেওয়ার জায়গা কম, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যে এত উদ্যোগ তাদেরকে নিয়ে, এত বেশি তাদেরকে আন্তরিক, এত বেশি লোকজন তাদের আসছে, এত বেশি বিনিয়োগ তাদেরকে করতে হবে বলে ভারতের প্রধানমন্ত্রী ছুটে যাচ্ছে, চীন খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, তাহলে এই দেশগুলোকে কিছু না কিছু দায়িত্ব হয় যে মায়ানমারের উপরে একটা ব্যবস্থা করা, যে তোমার লোক যাতে রোহিঙ্গা হিসেবে বাংলাদেশে না আসে, সেই লোকটা বাংলাদেশের থেকে যাচ্ছে জন্য আমাদের দুর্নাম হচ্ছে। যারা ধরা পড়ছে, প্রথমে ধরা পড়ছে বাংলাদেশি লোক, কিন্তু আমরা দেখছি যে তারা রোহিঙ্গা, এবং সেখানে রোহিঙ্গারাও যাচ্ছে। এবং আপনি কথা শুনলে দেখবেন তাদের ভাষা কিন্তু বাংলার খুব কাছাকাছি। এবং সেই সুযোগ তারা হচ্ছে। জিওগ্রাফিক্যালি রোহিঙ্গা আর চিটাগং হিল ট্র্যাক তো অ্যাকচুয়ালি একই ভাষা, সো এই জন্য মিল আছে, এবং এটাই তো আবার নানান রকম আত্মীয়তা আছে, জটিলতা আছে। আর মায়ানমারের সাথে আমাদের কিন্তু হিস্টোরিক্যালি রিলেশনশিপ ছিল। আমার এক ফুপাও এখানে চাকরি করতেন, তার মানে বাঙালিদের আশা আরাকান রিজিয়নটাই হলো মিয়ানমার থেকে শুরু করে আপনার পুরা চিটাগাংটা। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা অবস্থান, আমরা রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে দিচ্ছি, ইউএনএইচসিআর সেখানে আমাদের উপর একটু অনেকটা মোড়লগিরি করে তাদেরকে রাখতে বাধ্য হচ্ছে। তারা সাহায্য দেওয়ার নামে আমাদেরকে বাধ্য করছে যে তাদেরকে লুক আফটার করার জন্য। এই লুক আফটার করতে গিয়ে আমরা তাদের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, তারা ভুয়া ডেভেলপমেন্ট হয়েছে। এই ঘটনার কারণে অবশেষে বাংলাদেশ সরকার সম্ভবত মালয়েশিয়ায় বেসরকারি উদ্যোগে লোক পাঠানোর সিদ্ধান্ত, আমি সেটা শুরু থেকে বলে আসছি যে এই যে আমাদের লোক যাচ্ছে, এটা এই আশঙ্কাটা কমবে। যদি মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে, G2G করার কারণে যে একটা আলাদা একটা অন্ধকার দিক তৈরি হচ্ছিল, এখানে G2Gর উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল, কিন্তু এটা রেজাল্টটাতে খারাপ হয়েছে। এটা 2 বছর ওয়েট করা উচিত হয়নি। এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে মিয়ানমারের এই সংকটটা আসলে বিশ্ববাসী জানে। আমরা খুব জিদ ধরেছিলাম যে আমরা G2Gর বাইরে একজন লোককে দিতে পারবো না, রূপাইটা কারো পক্ষে বিপক্ষে বলার না। আপনি জানেন যে এই ইস্যুতে বাংলাদেশে শ্রম শক্তি বাইরে পাঠানোর ক্ষেত্রে যারা একটি বড় ভূমিকা রাখছে, শত সমালোচনা তাদের বিরুদ্ধে আমাদের আছে, বাইরে যেটা জনশক্তি তাদেরকে আমরা আদর বলতে পারছি। কিন্তু আপনি জানেন এই ইস্যুতেই সেই বাইরের নেতৃবৃন্দ মামলার মুখোমুখি হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে পর্যন্ত। আমরা একটা বিরতি নিয়ে ফিরবো এই আলোচনায়, এবং মানব পাচার, মানুষ বিক্রি, আধুনিক দাস প্রথা, নানান নাম, কিন্তু যারা দুর্ভোগ পোহাচ্ছেন জীবন ঝুঁকির মধ্যে, তারা সাধারণ মানুষ এবং খুবই নিরীহ মানুষ। নারী, পুরুষ, শিশু মিলিয়ে বিশ্ব মানবতা তাদের পাশে দাঁড়াবে। আমরা ফিরছি বিরতি নিয়ে। স্বাগত, আবার দেখছেন 71 চ্যানেল। আমাদের সাথে আছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান, আছেন প্রণব সাহা। আমরা মানব পাচার প্রসঙ্গে কথা বলছিলাম। পত্রিকা দেখে নিয়ে আমরা আমাদের হাতে এসে মধ্যরাতের পত্রিকা পৌঁছেছে। সবার আগে সংবাদ, এবং খুবই স্বাভাবিকভাবেই রেওয়াজ অনুযায়ী এসএসসি পরীক্ষার উচ্ছ্বসিত পরীক্ষার্থীদের ছবি দিয়ে শিরোনাম, এবং যেমনটা আমাদের শিরোনাম ধরেও বলছিলাম, এমসিকিউ তুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। 6,32,000 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির। আগামী বৃহস্পতিবার বাজেট ঘোষণা হবার কথা। ঢাকা বোর্ডে প্রথম ডেমরার শামসুল হক খান স্কুল, যে প্রসঙ্গে কথা বলছিলাম। মৈত্রী সমিতির সভায় আশাবাদ, অচিরেই বাংলাদেশ ভারতের বিদ্যমান সব সমস্যার সমাধান হবে। এই প্রসঙ্গে আরো খবর আছে, এক লাইনে একটু বলে নেই। নরেন্দ্র মোদী তার এক বক্তব্যে ভারতীয় গণমাধ্যমকে বেশ খানিকটা দোষারোপ করে বলেছেন যে সীমান্ত চুক্তির গুরুত্ব ভারতীয় গণমাধ্যমে ঠিকভাবে প্রতিফলিত হয়নি। পরের পত্রিকা,
ভোরের কাগজ, তারপরও সাফল্যের ধারা অব্যাহত, এসএসসির পাশের হার 87.04। ভারতের মন্ত্রিসভায় মোদির সফরের 2 চুক্তি অনুমোদন, তার ঢাকা সফরকে ঘিরে প্রোটোকল, একটা জাহাজ চলাচল বিষয়ে একটা ওখানে অনুমোদন হয়েছে, আরেকটি হলো মানব পাচার প্রতিরোধে আরেকটি অনুমোদন করেছে, তার 2টি সম্ভাব্য চুক্তি। এখন পর্যন্ত তিস্তা চুক্তির বিষয়ে আমরা কোন ধরনের কোন আভাস, তিস্তা প্রসঙ্গ এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী। ছোট খবর, এবারের মতো ওইটাতে বড় কোনো ডেভেলপমেন্ট হবে কিছুটা হতে পারে আর কি, আলোচনা প্রমিস যে এটা হয়ে যাবে। আমার ধারণা এটা পশ্চিম বাংলার ইলেকশনের পরে, তার আগে না। এবং তার উপরেই অবরোধ হরতাল না থাকলে পাশের হার বাড়ত, প্রধানমন্ত্রীর উক্তি। এবং যে অংশটি আমরা আসলে দেখতে পাচ্ছি তার পুরোটা জুড়েই এসএসসি পাশের ফলাফল এবং পাশে সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমানের প্রত্যাশা, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে ব্যবস্থা নেবেন মোদি। তার মানে ভারতের সফরকে ঘিরে ভোরের কাগজের প্রথম পাতায় বেশ কয়েকটি, 3টি তো দেখতে পাচ্ছি আমরা, 3টি দেখতে পাচ্ছি। পরের কাগজ, সকালের খবর, সম্ভাব্য তিস্তা চুক্তি, খসড়া সংশোধন চান মমতা, বাংলাদেশ চায় সমভাগ। তার মানে আলোচনাটা, প্রক্রিয়াটা শুরু হয়েছে বলে গণমাধ্যমের খবর। এবং এসএসসির ফলাফলের খবর আছে যথারীতি, ছবি সহ। বাজেট ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি, পিপিপিতে বরাদ্দ কমছে বলে খবর দিয়েছে সকালের খবর। আমাদের সময়, হরতাল অবরোধের কারণে পাশের হার কম, এসএসসির ফলাফলকে ঘিরে এই খবরটিরও সকল প্রধান শিরোনাম। রওশনের ডাকে 13 এমপির সাড়া, বাজেট আলোচনার জন্য তিনি ডেকেছেন, দেখতে পাচ্ছি সেই খবর। ফলের ধারাবাহিকতা, ছেদের 4 কারণ, শিক্ষাবিদদের অভিমত নিয়ে আমাদের সময় খবর ছেপেছে। এবং এই অংশে আবারও আমি বলবো যে মোদির সফরকে ঘিরে একটি খবর ছাড়া পুরোটাই আসলে এসএসসির খবর। যে অংশটুকু আমাদের সময় দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে, সাক্ষাৎকারে মোদি স্থল সীমান্ত চুক্তি বার্লিন দেয়াল পতনের মতো, যেটি বলছিলাম যে গুরুত্বপূর্ণ, যেটি ভারতীয় গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করে। পরের কাগজ, প্রথম আলো অনলাইন, ভারতের বিপক্ষে বাংলাদেশি ফেভারিট বলছেন সৌম্য, ক্রিকেটের খবর। হরতাল অবরোধে চাপে ছিল শিক্ষার্থীরা, বার্সেলোনার ফাইনাল দেখাবে না 10 স্পোর্টস, ফুটবলের খবর। ব্যাংকের 6টার পর নারী কর্মীদের থাকতে বাধ্য করা যাবে না, একটি প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ব্যাংক নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা। এরপর এই ছিল আমাদের কাছে এই এখনকার মতো পত্রিকা এবং খবর। এবং আমরা কোন কাগজের শিরোনামে আমি আসলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর খবরটা দেখতে পেলাম না। ফার্স্ট পেজে বা আমরা যে ভাজের উপরে বলি, গুরুত্বপূর্ণ জায়গা যেটা প্রথম পাতা, এটা হয়তো ব্যাক পেজ বা নিচের দিকে আছে, দেখলাম না। আজকে তো আসলে খবর ছিল যে তারা ওই যে মাজার জিয়ারত করেছেন এবং সেখানে একটি প্রসঙ্গের আলোচনায় ব্যারিস্টার মওদুদ, দেখা যাবে যে মওদুদের ইন্টারভিউর মতো করে স্টোরিটা গেছে, হয়তো লোয়ার ফোল্ডে গেছে, এটার চান্সেস। তবে আমি আজকের এই দিনে আমি আজকে 71-এর শিরোনাম যেটি করেছে যে বিএনপির পুনর্গঠনটাকে গত কয়েকদিনে বিএনপি পন্থীদের আলোচনা, 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আপনি দেখেন। তারপরে বিএনপির যে অবস্থা হয়েছিল, বিএনপি কিন্তু 1982 সাল পর্যন্ত 1 বছর মে থেকে মার্চ পর্যন্ত ক্ষমতায় ছিল, তারপরে সামরিক শাসনের মধ্যে এইচএম এরশাদ ক্ষমতা দখল করে ছাত্রকে ক্ষমতাচ্যুত করেছিল, বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল। সেখান থেকে 82 সালের পরে মাত্র 8 বছরের পরে 90-এর গণঅভ্যুত্থান শেষে 91 সালে কিন্তু বিএনপি আবার ক্ষমতায় এসেছিল। তার মানে এই 7-8 বছরের মধ্যে বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুজনিত ক্ষত বা দুর্ঘটনা বা খারাপ অবস্থা কিন্তু কাটিয়ে উঠে আবার ক্ষমতা আসার মতন একটা অবস্থা হয়েছিল। কিন্তু আপনি 2006 সালের সর্বশেষ বিএনপি ক্ষমতা হস্তান্তর করার পরে এবং তারপরে 1/11 2007-এর পরে কিন্তু আরো কিন্তু 8 বছর করে চলে যাচ্ছে। কিন্তু এখন যে বিএনপি যে 8 বছর পরে যে অবস্থা, আর তখনকার বিএনপি 81 সালে ক্ষমতাচ্যুত, 82 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরে 91 সালে ক্ষমতা চলে এসেছিল, আর এখন 8 বছর পরে বিএনপির পুনর্গঠনের কথা ভাবতে হচ্ছে। তার মানে যদি দেখেন 77 সালে বিএনপির জন্ম হওয়ার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি মনে করেন রাজনৈতিক দলগত ভাবে কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা দেখছি যে আজকে 10 বছর পরে 7 সালের পরে এখন বিএনপির পুনর্গঠনের কথা হচ্ছে। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হওয়ার পরে জিয়াউর রহমান প্রচন্ড
প্রতাপের একজন রাষ্ট্রপতি এবং বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশের আরেকটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করেছিলেন, তার হত্যার পরেও কিন্তু বিএনপি এত খারাপ অবস্থা যায়নি। মাত্র 8 বছরের মধ্যে তারা রিকভারি করেছিল। এবং বেগম খালেদা জিয়া, যিনি জীবদ্দশা জিয়া রহমানের, কখন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, 82 সালে সামরিক শাসন হওয়ার পরে 83-84 সালের মধ্যে দিয়ে উনি আস্তে আস্তে রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং 91 সালের মধ্যে কিন্তু উনি বিএনপি চেয়ারপারসন এবং প্রথমে চেয়ারপারসন এবং নেতৃত্বের সংকট বা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির যে খালেদা জিয়া এখন দলের চেয়ারপারসন আছেন, সেই দলের নেতারাই কিন্তু আছেন। কিন্তু আপনি যদি দেখেন যে দলের সঙ্গে যারা ছিলেন প্রথম দিকে, জিয়াউর রহমান যাদেরকে নিয়ে দল করেছিলেন, তারা কিন্তু এই বিএনপির সঙ্গে, যদিও এই 82 সালে 83 সালেও কিন্তু বিএনপি ভাগাভাগি হয়েছিল। আমরা হুদামতিন দেখেছিলাম। একটা কথা বলি, একটু সময় আছে কিনা জানি না। নিশ্চয়ই সময় আছে, এবং সাথে আমি একটু সেদিন আমি আজকে বিএনপির সঙ্গে দেখলাম যে 71-এর যে শিরোনামটা, যে বিএনপিকে পুনর্গঠনের কথা ভাবছে বিএনপি, মানে দল হিসেবে কেমন পুনর্গঠন, আসলে বিএনপিকে কি ধরনের চেহারা দিতে পারে পুনর্গঠনের মানে? আমি বলি যে এটা বিএনপির প্রবলেমটা, আমি আসলে মানে ইন্টেনশন এবং লক্ষ্য অনুযায়ী প্রণবের সাথে আমার কোনো পার্থক্য নাই, কিন্তু আমার মনে হয় ডেসক্রিপশনে একটু পার্থক্য করতে হচ্ছে আমাকে। যে বিএনপি প্রবলেমে পড়েছে কিন্তু মাত্র 1 বছর হয়েছে। ওই যে 82-র প্রবলেমটা কিন্তু মাত্র হয়েছে। বিএনপি কিন্তু 2009-এ যে আওয়ামী লীগ জিতেছে, এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। আওয়ামী লীগই জেতার কথা ছিল, কারণ ওই 4টা ইলেকশনে একটার পর একটা দল পরিবর্তন হচ্ছিল। সুতরাং গত বছর 5 জানুয়ারি নির্বাচনের পূর্ব পর্যন্ত কিন্তু ফেয়ার সিচুয়েশন, এটা কিন্তু ব্যালেন্স, 2 দলই 2 বার করে। এটা তো আপনি 8 বছর হিসাবটা আমার মনে হয় যে এই জন্য কারেক্ট না। হিসাব শুরু হয়েছে 5 জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করা। এবং বিষয়টা কি এরকম নাইমুল ইসলাম খান, যে সংকটটা খুব বেড়েছে কারণ বিএনপি ধরেই নিয়েছিল যে ওই সময়টায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং পরের নির্বাচনে এই রুটিন ফলো করে আবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা একটা সংকটের কারণ কি? সংকটের কারণটা মানে নানান কারণে হয়েছে, কিন্তু মূল চোখে দেখা যে কারণ, সেটা হচ্ছে 5 জানুয়ারির অথবা 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা। শুধু না করাটাও এত খারাপ হতো না যদি না তারা সহিংস রাজনৈতিক কর্মসূচি দিত। এই সহিংস রাজনৈতিক কর্মসূচি, তারপরে আবার 1 বছরের গ্যাপ দিয়ে যে গত 3 মাসের সহিংস রাজনৈতিক কর্মসূচি বিএনপিকে যে ক্ষতিগ্রস্তটা করেছে, এটা এরশাদ ক্ষমতাচ্যুত করে 82 সালে করেছিল বিএনপিকে আরেকবার। বিএনপি দলটাকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল। এখন দলটা আরেকবার বিধ্বস্ত হয়েছে। এর আগে সামরিক শাসনের মানে ফল, আরেকটা হলো নিজেদের ভুলের কারণে, একটা হলো এক্সটার্নাল প্রবলেমে, এইবার তারা নিজেদের আত্মঘাতী কর্মসূচির কারণে। এখন আমাদের একটা ধারণা হচ্ছে গত কিছুদিনে বিএনপি এটা রিয়েলাইজ করছে। এই গত কিছুদিন সিটি কর্পোরেশন ইলেকশন আগে এটাই বলছি, গত কিছুদিন মানে সিটি কর্পোরেশন ইলেকশনে দিয়ে যে তারা এসকেপ রুটটা নিল, মনে হচ্ছে যদি এটা তাদের জেনুইন রিয়েলাইজেশন হয়। আর আরেকটা কথা বলি, আরেকটা প্রবলেম, আপনি বলছেন না নেতা তো একই, এই জায়গাটা ইম্পর্টেন্ট। নেতা একটা না, নেতা তাদের অন্তত 2 জন। এইটা একটা প্রবলেম। এই প্রবলেম কিন্তু ভারতে কংগ্রেসেরও হয়েছে। নেতা যখন 2 জন হয় তখন দল চালানো ডিফিকাল্ট হয়। এটা পরিবারের দুজন ডিফিকাল্টিসের জায়গায় একটু বিরতি নিয়ে কিন্তু কংগ্রেস ট্রায়াঙ্গেল সংকটে পড়েছিল। হ্যাঁ, ওইটা না, এটা 2 জন মানেই তো ট্রায়াঙ্গেল না, 3 জন ওখানে। ওই সোনিয়া গান্ধী, রাহুল এবং মনমোহন সিং নিজেই। আমরা এই দ্বিধা বিভক্ত নেতৃত্ব বা বিএনপির পুনর্গঠন নিয়ে আলোচনাটা মাত্র জমে উঠেছিল, কিন্তু বিরতির পর ঠিক এই জায়গাতেই ফিরবো। নাইমুল ইসলাম খান, আপনারাও থাকুন আমাদের সাথে। স্বাগত, দেখছেন 71 জার্নাল। আছেন নাইমুল ইসলাম খান, প্রণব শাহ। নাইমুল ইসলাম খানের কাছে আমরা বিএনপির 2 নেতৃত্বের গল্প শুনছিলাম। জি, এই 2 নেতৃত্বের কারণে বিএনপির কোন ডিসিশন, এটা কিন্তু প্রচুর পত্রপত্রিকায় নিউজ হয়েছে বিভিন্ন সময়, যে কখন ডিসিশন কোত্থেকে আসছে, কিভাবে আসছে। গ্রাউন্ড লেভেলে আমি আবারও বলি, মনে করেন আমি যেখানেই হোক, লন্ডনে হোক আর গুলশানের বাসা থেকেই হোক, একটা ডিসিশন দিলাম, যেটা ইমপ্লিমেন্ট তো করতে হবে কর্মীদের। তো কর্মীদের বাস্তব পরিস্থিতিটা আমাকে বুঝতে হবে না? আমি যে একের পর এক কর্মসূচি দিয়ে আমাদের কর্মীদেরকে এক্সস্ট করে ফেললাম, এটা কি দলের জন্য মঙ্গল হলো? হয় নাই তো। এই যে সিটি কর্পোরেশন ইলেকশন, আমরা সবাই বলি যে সিটি সেন্টারে পোলিং এজেন্ট হয় না। আর পোলিং এজেন্ট হবেন কিভাবে, পাবেন কোথায়? পোলিং এজেন্ট যারা হইতো
তারা তো সবাই ওই মামলার আসামি হয়ে গেছে। যে কাজগুলি করিয়েছেন তাদেরকে প্রত্যক্ষভাবে জড়িত থেকে বা পরোক্ষ ভূমিকার জন্য তাদের বিরুদ্ধে মামলা। তবে পুনর্গঠনের তাহলে সুযোগটা কোথায়? সুযোগ আছে কিনা? সুযোগটা কিভাবে আছে? একটা স্কিন ডিপ। এটা কিন্তু বিএনপি কিন্তু একটা হিউজ দল, ভোট বলি দেখছেন না। আমি শেখ হাসিনা বিস্ময় প্রকাশ করেছেন এত ভোট পায় কিভাবে, কিন্তু আমি কিন্তু বিস্মিত না। কারণ জয়ের সার্ভেটা দেখেন, জয়ের সার্ভেতেই দেখা গিয়েছিল যে বিশাল অঙ্কের ভোট পাবে তারা। তো আমি বিএনপির সার্ভের কথা বলছি না, তো ভোট তো তাদের আছে, যেটা জয়ের খুবই মেথডিক্যাল। আমার মনেও হয়েছে তার ডেসক্রিপশন থেকে যে খুবই মেথডিক্যালি করা রিসার্চ, সেখানেও এটা বেরিয়ে আসে। ভোটার আছে কিন্তু কর্মী নেতা দল, এই ভোটার থেকেই কর্মী বের করে আনতে হবে, তাদের কর্মী বের করতে হবে যাদের অতীতের কোন আন্দোলন বা এই যে মানে সন্ত্রাসী কার্যক্রমের সাথে তাদেরকে যুক্ত করা যাবে। এই কাজটা করবার জন্য, এই যে কর্মী বের করে আনার কাজটা করবার জন্য দায়িত্বশীল কাউকে আপনি বিএনপিতে এই মুহূর্তে দেখতে পান? দায়িত্বশীল হবে না কেউ যখন কেন্দ্রীয় নেতৃত্ব ডিসাইড না করবে। আমি এই জন্যই জোর দিচ্ছি যে বিএনপিকে এখনো আমি মনে করি খালেদা জিয়া ক্যাপেবল। খালেদা জিয়া শারীরিকভাবে এইটুকু সক্ষমতা তার আছে যে তিনি যদি সঠিক একটা ভূমিকা নেন, যেহেতু তারেক রহমান আসতে পারছেন, এটা আমাদেরকে বুঝতে হবে যে হি ইজ নট এবল টু কাম। তুমি এখানে ব্যাপারটা বুঝবেনও না। খালেদা জিয়া যদি ভূমিকা নেন, আমার মনে হয় বিএনপি আগামী 2-3 বছর লাগবে ঘুরে দাঁড়াতে, কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আমি মনে করি যে খালেদা জিয়াকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে সারা দেশের যে তার বিপুল ভোটার এবং কর্মী বাহিনী আছে, তাদেরকে পরিচালনা উনি কাদেরকে করবেন, এই বোর্ড অফ ডিরেক্টরস তার ঠিক করতে হবে। আপনি যদি স্থায়ী কমিটি, এখন স্ট্যান্ডিং কমিটি দেখেন, স্ট্যান্ডিং কমিটির অর্ধেক লোক সক্রিয় রাজনীতির মধ্যে নাই। এই স্ট্যান্ডিং কমিটির অর্ধেক লোককে কর্মীরা, নেতারা বিশ্বাস করে না। আপনি জানেন যে মৌজুদ আহমেদ যে কথোপকথন আমরা পেয়েছি, তাতে আমরা বললাম যে গুলশানের অফিসে নাকি পল্টনে গিয়ে নেতৃত্বের প্রতি বিশ্বাস, আস্থা নেই, সেই নেতৃত্ব দিয়ে আসলে পুনর্গঠন সম্ভব কিনা? আস্থা আছে খালেদা জিয়ার। এই পুনর্গঠন কথাটা কিন্তু পুনর্গঠন শুরু হলো, সব জায়গায় এটা কিন্তু এমন না যে খালেদা জিয়াকে বাদ দিয়ে খালেদা জিয়াকে সিদ্ধান্ত নিতে পারে কাকে কাকে যদি দল করবেন, কিভাবে উনি পুনর্গঠনটা করবেন। কারণ আস্থা যদি একমাত্র নেতার প্রতি থাকে, সেটা সারা দেশের বিএনপি নেতাকর্মীদের জাতীয়তাবাদী যে শক্তি, যে রাজনৈতিক শক্তি, তার একমাত্র আশ্রয়স্থল হলো, আস্থার জায়গা হলো বেগম খালেদা জিয়া। এবং আমাদের গণতন্ত্রের জন্য কিন্তু এটা একটা অসাধারণ সম্ভাবনা। বিএনপি যদি স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে, জামাতকে শুধু ছেড়ে দেয়, আমি মনে করি বাংলাদেশের শুধু অর্থনৈতিক সম্ভাবনা না, গণতান্ত্রিক সম্ভাবনাও খুব। অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম খান, প্রণব সাহা, আমাদের সময় দেবার জন্য ধন্যবাদ। আপনাদেরও যারা সাথে ছিলেন। আগামীকাল দেখা হবে একই সময়ে, থাকুন একাত্তরের সাথে। এসএসসিতে পাশের হার তুলনামূলক কম, হরতাল অবরোধকে দায়ী। ভূমধ্যসাগর থেকে ৩৩০০ অভিবাসী উদ্ধার, অন্তত ১৭ জনের মৃত্যু। কাল খুলে দেওয়া হবে সুন্দরবন হোটেলের পাশের রাস্তা, একাংশ এখনো ঝুঁকিতে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খালেদা শ্রদ্ধা, গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা। রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে নতুন বাজেট। এসএসসিতে প্রত্যাশিত ফলে স্কুলে স্কুলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পাশের হার 87.04, জিপিএ 5 পেল প্রায় 1,12,000। জিয়াউর রহমানের 34তম মৃত্যুবার্ষিকীতে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন বিএনপির চ্যালেঞ্জ, বললেন মওদুদ। রাজধানীতে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ 7 জনের, সবার অবস্থায় আশঙ্কাজনক। ছটফট করছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। বালুতে 1/3 ভরাট হলেও এখনো ঝুঁকি মুক্ত নয় রাজধানীর সুন্দরবন হোটেলের উত্তর পশ্চিম পাশের সড়ক ও স্থাপনা, বলছেন বিশেষজ্ঞ দল। এবং প্রতি বছরের মতোই বর্ষার এই মৌসুমে রাজধানীতে শুরু হয়েছে রাস্তা খোঁড়াখুঁড়ি। জনদুর্ভোগ চরমে, ওয়াসা বলছে আগামীর স্বস্তির জন্যই এ উদ্যোগ।
ক্ষুধামুক্ত দক্ষিণ এশিয়া গড়তে ঐক্যবদ্ধ উদ্যোগ চান প্রধানমন্ত্রী, খাদ্যের অপচয় রোধে সচেতন হওয়ার তাগিদ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা, গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ বললেন মওদুদ। এসএসসিতে পাশের হার 87, এখন থেকে ফলের ভিত্তিতে হবে না বিদ্যালয়ের তালিকা, জানালেন শিক্ষামন্ত্রী। ধারণার চেয়েও দ্রুত গলছে দক্ষিণ মেরুর বরফ, ভূখণ্ড তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ, তথ্য দিচ্ছে নাসা। এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার 2-1 গোলে জয় পেল সিঙ্গাপুর। A defiant Sepp Blatter insists he's the right man to steer FIFA through its current crisis. The US issues its strongest warning yet to China over disputed waters in the South China Sea. The day after winning re-election as FIFA president, Sepp Blatter says he's not worried that he will be arrested in the corruption probe that is now rocking world football. Blatter promised to help resolve the crisis by taking responsibility, but once again insisted that he cannot do it alone. U.S. Secretary of State John Kerry and Iranian Foreign Minister Mohammad Javad Zarif are meeting in Geneva to discuss Iran's controversial nuclear program. The U.S. and 5 other world powers hope to strike a deal with Iran by the June 30th deadline. ISIS is expanding its reach beyond Iraq and Syria, now taking control of an air base and a civilian airport near Sirte, Libya. The troops defending the base retreated Thursday. They say only one non-operational aircraft was left at that base. After more than 30 years, Cuba is now off the United States terror list. President Barack Obama announced the change in April after a State Department review. Congress had 45 days to block the move, and that period has since expired on Friday.